এই সিআইএ এর মতন যে এজেন্সিগুলো রয়েছে, এই অ্যাসাসিনেশনের পুরো বিষয়টা তারা কিভাবে করে, এই কাজটা কিভাবে হয়? এই যে সিআইএ এর মতো এজেন্সি গুলো তো নেই। সিআইএ এর বক্তব্য হচ্ছে সিআইএ পৃথিবীর সেরা এজেন্সি, বাকিরা তো শুধু দেখে। এবং সেরকমই একটা ব্যাপার, সিআইএ নিজেকে যখন ঈশ্বর ভেবেই নিয়েছেন তখন তোমাকে শুরুই করতে হবে ডিসকাশনটা এটা ভেবে যে আমরা হচ্ছি সবাই ওই দর্শনার্থী, হাত জোর করে তলায় বসবো, সিআইএ যা দেখাবে আমরা তা দেখবো। তো প্রথমেই কথা যেটা বলে নেওয়া দরকার সেটা হলো সিআইএ 70-এর দশকে এরকম বহু প্রধানমন্ত্রী, রাষ্ট্র নেতাদের উপরে অ্যাটাক করেছে। আমরা ফিদেল কাস্ত্রোর একটি ইন্টারভিউতে শুনেছিলাম ফিদেল কাস্ত্রোকে নাকি 100-র উপরে বার তার উপরে মার্ডার অ্যাটেম্প হয়েছিল বাই সিআইএ। আমরা আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে আমরা দেখেছি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পিছনে সিআইএ এর একটা হাত আছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে কিভাবে আমরা হোমি ভাবার মৃত্যুর সময় আমরা দেখেছি কিভাবে হোমি ভাবার মৃত্যুর খবরটার পরেও আমরা দেখেছি ওটা ইচ্ছাকৃত করানো একটা ব্লাস্ট হতে পারে, এবং সেখানে বহু দেশের একাধিক যোগসূত্র থাকার প্রবণতা আমরা দেখেছি। এইখানে একটা জিনিস বুঝতে হবে যে সাধারণত এজেন্সি অ্যাসাসিনেশনের পিছনে গ্লোবাল ইকোনমিক কন্ট্রোলের পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এমন একটা দেশ, যেই দেশটা এতদিন ধরে ছিল একটা সাবঅর্ডিনেটেড কান্ট্রি, একটা দেশ যেটা খুবই নগণ্য। তোমার পাড়ায় যে লোকটাকে ধরো মধ্যবিত্ত লোক, যার কোনো রোজগার পাতি সেরকম নেই, দিন আনি দিন খাই একটা জীবন যাপন করে সাধারণ আমাদের মতো, সেইরকম একটা লোককে তুমি আঘাত করতে চাইবে কেন? তুমি আঘাত করবে কাকে? যে খুব ধনী বা কেউ খুব ধনী হচ্ছে, সেই লোকটাকে আঘাত করলে তার প্রোগ্রেসটা আটকানো যায়, তার বাড়ির দখল নেওয়া যাবে, তার একটা মানে ইমোশনাল কন্ট্রোল বলে, ইকোনমিক কন্ট্রোল বলে নিতে পারবো। তো এই যে গেইনিং ফ্যাক্টর যেটা, এইটা ভারতের কাছে সবসময় দেখা গেছে কোয়েশ্চেন মার্ক। যখন ভারত আমাদের হোমি ভাবাকে মারা হয়েছিল, তখন হোমি ভাবা আমাদের নিউক্লিয়ার সায়েন্সে আমাদেরকে মানে অনেক উপরে তুলে নিয়ে গেছেন। হোমি ভাবা আমাদের খুব তাড়াতাড়ি হয়তো অ্যাটমিক সায়েন্সেও তখন বড় কিছু একটা আবিষ্কারের মুখে দাঁড়িয়েছিলেন। হোমি ভাবাকে অ্যাসাসিনেট করে দেওয়া হলো। হতে পারে তো আমরা অ্যাটমিক পাওয়ার বা নিউক্লিয়ার পাওয়ার সেই সময়ই হয়ে যায়, কিন্তু তাকে অ্যাসোসিয়েট করে দেওয়া হলো। লাল বাহাদুর শাস্ত্রী অনেক রকম এমন ট্রানজাকশনের মানে ইকোনমিক ট্রানজাকশনের সাথে যুক্ত ছিলেন যেটা পৃথিবীর বুকে ভারতবর্ষের ইকোনমিক ডাইমেনশন চেঞ্জ করে দিত। শুভাশিস, তাহলে কোথাও গিয়ে যখনই ভারত এই ইকোনমিক কন্ট্রোলটা নিজের গ্রিপে করে নিতে চাইছে, সেই সময় দাঁড়িয়ে বারবার আমেরিকা বাধা দিচ্ছে না? অন্তত লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে হোমি, জাহাঙ্গীর ভামা, তাদের ক্ষেত্রে তো এই বিষয়টাই সামনে আসে যে যখনই ভারত সেই কন্ট্রোলটা গ্রিপে পেয়ে যাচ্ছে তখনই আমেরিকার সমস্যা হচ্ছে। এখন জ্যাঠামশাইয়ের বয়স যতই হোক, জ্যাঠামশাইয়ের তো মানে মাংসের হাড় চিবানোর স্বভাব তো যায় না। এবার দাঁত পড়ে গেছে, দাঁত ক্ষয়ে গেছে, অন্য মানুষকে মাংস খেতেও দেবো না, নিজেও মাংস চিবিয়ে খেতে পারে। তো এই এক অদ্ভুত রোগের গল্প। আজকে আমেরিকা যেভাবে দিনের পর দিন অন্য দেশের গ্রোথ, শুধু অন্য দেশ কেন, আজকে তুমি আফ্রিকার কথা ভাবো। আফ্রিকার প্রচুর লিডার্সদেরকে অ্যাসাসিনেট করানো হয়েছে সিআইএ কে। সাউথ আমেরিকার কথা বলো, সাউথ আমেরিকার প্রচুর লিডারদের অ্যাসাসিনেট করানো হয়েছে এইসব করে। চে গুয়েভারার মৃত্যুর পিছনে কাদের হাত আছে? কেন কেন এদেরকে মারা হয়েছে? তার কারণটা খুব স্ট্রেট। কারণটা হচ্ছে আমার যেই ডক্ট্রিন, আমার যে পলিটিক্যাল হেমিস্ফিয়ার, আমার যে এন্টায়ার ইকোনমিক অ্যাটমসফিয়ার, আমার যে ইকোনমিক কন্ট্রোল, সেটাকে তোমাকে উঠতে বসতে নমস্কার করতে হবে। রোজ তোমাকে বোঝাতে হবে যে আমি তোমার প্রভু। যদি না বোঝাতে পারো তাহলে আমি তোমাকে এলিমিনেট করে দেবো, তোমাকে আমি রাস্তা থেকে সরিয়ে দেবো। এবং এই এলিমিনেশন প্রসেসটাই আজকে ভারতবর্ষের কাছে বারংবার ফিরে এসছে। কেন? কারণ বারংবার ফিরে আসার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে ভারতবর্ষ যখনই ডেভেলপমেন্টের পথে হেঁটেছে, আমেরিকা সেই থ্রেটটা অনুভব করেছে। আমেরিকা বুঝেছে যে ভারতবর্ষের অ্যাকসেপ্টেন্সটা এতটা হিউজ, ভারতবর্ষের অ্যাকসেপ্টেন্স ছাড়াও যে ভারতবর্ষের ইকোনমিক কন্ট্রোলটা পৃথিবীর তত তাড়াতাড়ি পেয়ে যেতে পারে। পৃথিবীর এতগুলো দেশ ভারতবর্ষকে এত ক্লোজলি একটা বাইন্ড করার চেষ্টা করছে, সুতরাং এই ধরনের ঘটনা তারা ঘটাবে, এই ধরনের ঘটনা তারা ঘটাতে প্রস্তুত, এবং এটাই দিনের পর দিন ঘটিয়ে গেছে। এবং আজকে এই ঘটনা ঘটাতে গিয়ে আজকে যদি তারা কোনো ধরো কিছু একটা খেয়ে মারা গিয়ে থাকে, বা ওই যে বললাম যে বিভিন্ন রকম খেয়ে গ্যাস্ট্রিক হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কিছু একটা খেয়ে হজম টজম করতে পারেনি মারা গেছে, তার জন্য তাকে বলার কোনো মানে হয় না যে তার জন্য দায়ী।
RNAW দায়ী, তার জন্য দায়ী আমাদের কি বলে রাশিয়ার এজেন্সি। এরকম বলার তো কোনো মানে হয় না। দেখুন, আমার কথা হচ্ছে অজুহাত দেবেন না, যে গেছে গেছে, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনারা যদি মনে করেন ভারতবর্ষকে 70-এর ভারতবর্ষ বা 60-এর ভারতবর্ষ, যেখানে আরেকটা তাশকেন্দ যে কোনো মুহূর্তে ঘটানো যেতে পারে, বা যে কোনো মুহূর্তে কোনো একটা ফ্লাইটে আমাদের টপ সায়েন্টিস্টকে মেরে দেওয়া যেতে পারে, তাহলে আমরা বলবো আপনারা এখনো 20 বাও জলে আছেন। এখনো আপনারা জানেন না যে ভারতবর্ষ জানে ভারতবর্ষকে প্রোটেক্ট কিভাবে করতে হবে, এবং ভারতবর্ষ জানে যে ভারতবর্ষের সিকিউরিটি সভারেন্টিতে যদি হাত পড়ে কিভাবে জবাব দিতে হবে। আর যদি জবাব দিতে, যে ভাষায় জবাব দেব, সেই ভাষার জবাব নিয়ে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে একটা কথা আপনাদের খোলাখুলি বলে দিই, আপনাদের দেশে যেমন বন্দুকের আইন আছে, আমাদের দেশে সেরকমই চাণক্যের আইন আছে। আমরা জানি কিভাবে বুদ্ধি দিয়ে প্রতিটা জিনিসকে অকুপাই করতে হয়। আমরা জানি কিভাবে শ্রীকৃষ্ণের পূজার মাধ্যমে তার সুদর্শন চক্রও ব্যবহার করতে হয়। আমরা জানি কিভাবে, গোটা মহাভারত পড়ে আমরা জেনেছি যে কিভাবে নিজের মানুষ যখন নিজের মানুষকে মারার পরিকল্পনা করে, কিভাবে তাদেরকে একটা একটা করে এলিমিনেট করতে হয়। সুতরাং এই এই গল্পগুলো আমাদের পড়া, আমাদেরকে নতুন করে নতুন কোনো চ্যাপ্টার বোঝানোর দরকার নেই। সুতরাং আমরা যতটা শান্তিপ্রিয়, আমরা ততটাই গর্জে উঠতে পারি যদি প্রয়োজন হয়। আমাদের বন্ধু হিসাবে ট্রিট করুন, সারা জীবন এর উপকার পাবেন। যদি আমাদের চ্যালেঞ্জ করেন, তাহলে বিশ্বাস করুন আজকের ভারতবর্ষ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জায়গায় আছে, এবং হাসি মুখে অ্যাকসেপ্ট করার জায়গায় আছে। শুভাশিস, আরো একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে জানতে ভীষণ ইচ্ছে করছে যে বিগত সময় ধরে একটা শব্দ বন্ধনী আমরা খুব শুনতে পাচ্ছি, ডিপ স্টেট। যে ডিপ স্টেট শুনলেই কিরকম একটা যেন ভয়, একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এই ডিপ স্টেট ব্যাপারটা আসলে কি? এটা থেকে কি সত্যি আমাদের সাধারণ মানুষকে সাবধানে থাকা উচিত, ভয় পাওয়া উচিত, না ঠিক কি করা উচিত, কিভাবে ডিল করা উচিত? ওনা ডিপ স্টেট যদি বোঝাতে হয়, ডিপ স্টেটটাকে না, মানে এটা একটা গোটা এপিসোড লাগবে। তাও আমি ছোটর উপরে বলছি জিনিসটা কিরকম। ব্যাপারটা হলো, ধরো একটা পাড়ায় একটা ক্লাব তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা ক্লাব তৈরি করতে আমাদের কি লাগে? পাড়ার যত মাথারা আছে, মানে যারা একটু শক্তিশালী, বলবো মানে মাসেলওয়ালা লোকজন, পালোয়ান ঠালবান, তাদেরকে জোগাড় করলাম। এবার পালোয়ান দিয়ে তো আর ক্লাব চলবে না। এবার কি চলবে? ক্লাবের কিছু ধনী ব্যক্তিদেরকে আমি সাথে রাখলাম, যারা এই পালওয়ানদের সারা দিন মানে তেল, বডি বিল্ডিং এসব করার পয়সা দেবে। এবার তাতে তো শুধু হবে না, তারপরে কিছু এমন লোক লাগবে যেই লোকগুলো এদেরকে ক্যারাম বোর্ড কিনে দেবে। তারাও আসবে কাছে, মানে যাদেরকে তুমি বলতে পারো ইন্টারন্যাশনাল এনজিওস, আর যারা ক্যারাম বোর্ড দেবে, টেবিল টেনিস বোর্ড দেবে। সারাদিন ধরে তো পালওয়ানরা ইয়ে করবে না, খেলাধুলা তো করবে।